কোশ্চেন নাম্বার 7 এর কথা বলছি। 1 2 3 4 ... এটি একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য হলো 1 থেকে শুরু হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। এমন না যে 1 3 5 7 9 2 4 6 8 . এটাকে স্বাভাবিক সংখ্যা বলে না। ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে। তো স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র কিন্তু এটা না, n × n+1/2 দিয়ে করলেই কিন্তু দুটো অঙ্কই কমপ্লিট করা যাবে। আর আমি যে সাম অফ দ্য নাম্বার বা যোগফলের যে সূত্রটা লিখেছি, এটা যে কোনো ধারাবাহিক সংখ্যা যোগফলের সূত্র। 1 2 3 4 5 হোক, আর 1 3 5 7 9, বা 2 4 6 8 ... 100, যেটাই বলুক না কেন, এই সূত্র দিয়ে করলে অঙ্ক সবগুলো মিলে যাবে। এবার আসলে এটা ফিনিশিং টানি। কোশ্চেন নাম্বার 7 যেভাবে পরীক্ষায় পড়েছে, এই সূত্রটা আমরা এভাবে করলেও আমরা ফাইনালি n × n+1/2 পেয়ে যাচ্ছি। দেখো, এ পর্যন্ত আশা করি বুঝতে পারছিলে সবাই। এখানে দেখো, আমি পরের লাইন যদি ক্যালকুলেশন করি, 2 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে 1 টাকা থাকবে, আর এন থাকবে। 1 + n আর n+1 কিন্তু একই কথা। অর্থাৎ এখানে যেটি আছে n+1 আছে, এটুকু। তাহলে এটি আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে n × n+1/2। এখন কোন ছাত্র যদি কোশ্চেন নাম্বার 7 সরাসরি এই সূত্রটা না লিখে এখানে প্রুভ না করে এটা লিখে দেয়, তাও কিন্তু উত্তর হবে, তার মার্কস 1 নাম্বার পাবে। কিভাবে সে সরাসরি লিখবে? আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র সাম অফ দ্য নাম্বার ইকুয়াল টু n × n+1/2। আর বড় সূত্র লিখে আমি এটা প্রমাণ করে দেখালাম। সম্ভবত মার্কেটিং ডিপার্টমেন্টে এই প্রশ্নটা পড়েছে, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র কি হবে, মানে যোগ করলে কত হবে। ঠিক এভাবে শুরু করবে। আমরা জানি সাম অফ দ্য নাম্বার, সংখ্যাগুলো যোগফলের সূত্র এটা লিখবে। বলো হাবিবা এবং হাসিব, বলো দেখি এখানে এন এর মানটা কত হবে 8 নাম্বার কোশ্চেনে? স্যার 10 হবে, n এর মান 10। এন হলো শেষতম পদের মান বা শেষের সংখ্যা। তো এন এর মান 10, আর 1 11, /2। 2 1 কে 2, 5 2 × 10। উপরে 5 আছে, আর 10 আর 1 11 আছে। 5 11 55 উত্তর। এভাবে পরীক্ষায় ক্যালকুলেশন করবে। আশা করি 1 থেকে 10 থাক, বা বিশেষ পরীক্ষায় যেমনটি পরে 1 থেকে 100 বলুক, 1 থেকে 90 99, কোনো অসুবিধা তোমাদের হবে না। এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? ওকে, এরপরে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যদি এর মানটা 0 থেকে ছোট হয়, তবে মডুলাস এ বা অ্যাবসলিউট ভ্যালু অফ এ সমান সমান কত হবে? একই নিয়মের আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখব, সেটি হলো আহ যদি এর মানটা 0 থেকে ছোট হয়, আর ওটা ছিল এর মানটা 0 থেকে বড়। ও, এটাও ছোট। আচ্ছা, 8 এবং আরেকটি কত নাম্বার দেখলাম, কোশ্চেন নাম্বার 28 24। দেখো এখানে একটু ভালো করে দেখো, আমি এই মডুলাস সাইন সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিচ্ছি। কারণ আমাদের পারপাস হলো 1 নাম্বারের জন্য কিন্তু শুধু এই উত্তরটা লিখলেই কিন্তু ইউ উইল গেট মার্কস। যদি এই উত্তরটা লেখা ভুল আছে, আই এম থিঙ্কিং সো, আমি একটু বেসিক শেখাচ্ছি এবং ক্যালকুলেশন করে দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করবো আমি। মডুলাস বা পরম মান, এটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়? এনা বিশ্বাসের আসতে লেট হয়েছে, এবং হাসিব। দেখো মডুলাসটা আসলে কোনটাকে বলে আসলে? যেমন আমরা যদি একটি সংখ্যা রেখা তৈরি করি, তাহলে 0 হলো থেকে ডান পাশে আমরা জানি ধনাত্মক সংখ্যা, 1 2 3 4 5, এটা কিন্তু পজিটিভ। আবার এই পাশে হলো -1, -2, -3, -4, -5। আমি এখানে কি শেখাতে চাচ্ছি একটু খেয়াল করো। বলা হলো পরীক্ষায় 5 একটি 5 এর মডুলাস করলে এই সাইনটার নাম দুইটা নামে এটাকে ডাকা যায়। 5 মডুলাস, বাংলায় বলা হয় 5 এর পরমান সমান সমান কত হবে। অথবা -5 কে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস করলে কত হবে, বা 0 কে মডুলাস করলে কত হবে। এবার একটু খেয়াল করো, মডুলাস বা পরম মান আমরা প্রায়ই বলে থাকি একটি অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস সাইনের মধ্যে প্লাস হলেও রেজাল্টটা প্লাস, মাইনাস হলেও রেজাল্টটা প্লাস।
রেজাল্ট কখনো নেগেটিভ হয় না। সর্বনিম্ন মান পরম মানের 0 এবং সর্বোচ্চ মান অবশ্যই ধনাত্মক। পরম মানের মান কখনো ঋণাত্মক হয় না, কিন্তু কেন হয় না একটু খেয়াল করো। আসলে পরম মানের মানটা লেখার নিয়ম হলো, যেমন 5-এর মডুলাস বের করতে বলা হয়েছে। আমরা জানি শূন্য থেকে যে সংখ্যার মডুলাস বের করতে বলা হয় সেই সংখ্যার দূরত্বকে, যেমন 0 থেকে 5-এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 5, কাজে 5-এর মডুলাসও 5। আবার যদি পরীক্ষায় বলে -5-এর পরম মান অ্যাবসলিউট ভ্যালু কত হবে, তো এই 0 থেকে 5 পর্যন্ত আসতে হলেও কিন্তু এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 5। এই কারণে পজিটিভ হলেও রেজাল্টটা পজিটিভ, নেগেটিভ হলেও রেজাল্টটা পজিটিভ। কারণ পরম মান মূলত শূন্য থেকে ওই সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে অ্যাবসলিউট ভ্যালু দ্বারা নির্দেশ করা হয়। তাহলে খুব সংক্ষেপে বুঝেছো যে পরম মানের ভিতরে পজিটিভ হলেও রেজাল্টটা পজিটিভ, নেগেটিভ হলেও রেজাল্টটা পজিটিভ। তবে সর্বনিম্ন মান 0 হতে পারে। যেমন 0 বিন্দুতে এটা কিন্তু ডানে বামে কোনোটাও যায়নি, অর্থাৎ 0-এর মডুলাস করলে কিন্তু 0-ই উত্তর হচ্ছে। এখন যদি কোনো ছাত্র জানতে চায় আসলে পরম মান কোনটাকে বলে, আমি তোমাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে লিখে রেখেছি, যদি মন চায় একটু পড়ে নিতে পারো। একটু পড়ে শোনাও দেখি আমাদেরকে একজন। সাইমা সুলতানা, পড়ো সংজ্ঞাটা কি লিখেছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান সম্পর্কে। কোনো একটি বাস্তব সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে। আর এই রকম যে কোনো সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক বা শূন্য হবে। পরম মান কখনোই ঋণাত্মক হয় না। তাহলে বুঝতে পারছো যে পরম মানের মান হয় পজিটিভ হবে অথবা সর্বোচ্চ শূন্য হতে পারে। পরম মানের মানটা কখনো ঋণাত্মক হবে না। এই কথার সাথে একমত হয়েছে তো? অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে পজিটিভ হলেও পজিটিভ, নেগেটিভ হলেও পজিটিভ, সর্বোচ্চ শূন্য হতে পারে কিন্তু কখনো উত্তরটা নেগেটিভ হবে না। এর কারণ হলো পরম মানটা সবসময় 0 বিন্দু থেকে ওই সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করে। সে পজিটিভ হলেও পজিটিভ, নেগেটিভ হলেও পজিটিভ, মধ্যবর্তী দূরত্ব বা গ্যাপ কতটুকু। এবার আসো আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা এখানে পড়েছে, আমরা দেখলাম কোশ্চেন নাম্বার 10 নিয়ে কথা বলছিলাম মেবি। আমি কিন্তু উত্তর সরাসরি তোমরা কিন্তু মুখস্থ করে লিখতে পারবে, কিন্তু একটু তো বোঝা দরকার নাকি। আকাশ সর্দার, সাগর ভাঙ্গি না বুঝে কি লিখতে চাচ্ছ? 10 নম্বর পড়ে শোনাও। আকাশ সর্দার, সাদিয়া আফরিন কিভাবে পড়বে? আমি বেসিক শেখাচ্ছি, একটু খেয়াল করো। A>0, এটার ব্যাখ্যা হলো এর মানটা 0 থেকে বড়। কিন্তু প্রসঙ্গত ওই 0 থেকে বড় মানে কত বড়? 0 থেকে বড় তো 1 হতে পারে। হ্যাঁ, 0 থেকে এর মান বড় 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। কত বড়? আনলিমিটেড বড়, এটাকে আমরা বলে থাকি অসীম বড়, ইনফিনিটি। আবার A>0, এটার মান হলো এর মানটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কত ছোট? -1, -2, -3, -100, -1 কোটি। এটা আনলিমিটেড ছোট। এটাকেও আমরা বলে থাকি মাইনাস ইনফিনিটি। আরো দুটো সাইন নিয়ে এখানে কথা বলা হয়েছে, দেখো। তাহলে গ্রেটার আর স্মলার, এটা অসমতার ক্লাস যখন নিব তখন বুঝতে পারবে। আপাতত এটা দেখো, A>or=0, এটা দুটো ব্যাখ্যা রয়েছে। A>or=, এই সাইনটার নাম কি বলো? A>or=, এটা দুটো ব্যাখ্যা হয়, এর মান 0 থেকে বড় অথবা এর মান ঠিক 0 এর সমান। আবার যদি পরীক্ষা এভাবে পড়তো A>=0, এরও দুটো ব্যাখ্যা হয়, এর মান 0 থেকে ছোট অথবা 0 এর সমান। সমান কেন? এই সাইনটার জন্য এটাকে ইকুয়াল বলা হয়। এবার আমি ব্যাখ্যা যাচ্ছি, দেখো যে প্রশ্নটা পরীক্ষায় পড়েছে তোমাদের। 10 নম্বর কোশ্চেন দেখো, এখানে লেখা আছে A>or=0, যদি এর মান 0 থেকে বড় হয় অথবা 0 এর সমান হয় তবে অ্যাবসলিউট এ সমান সমান বা মডুলাস এ সমান সমান কত হবে? আমরা এভাবে লিখবো, যদি এর মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, হ্যাঁ, বাংলায় লিখে দিতে পারবে, 0 থেকে বড় হয়, অর্থাৎ এর মানটা যদি এই অঙ্কটা কিন্তু আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, 3 লাইন লিখতে হচ্ছে, দেখ দুটো ব্যাখ্যা রয়েছে। যদি এর মানটা 0 থেকে বড় হয়, এর মানটা কি থেকে বড় হয়? 0 থেকে বড় হয়,
তখন মডুলাস অফ এ সমান সমান যেটি হবে, 0 থেকে বড় কিন্তু কত বড়? 1 টাকা, 2 টাকা? আমি তোমাকে বললাম তোমার হাতে 0 থেকে বড় টাকা আছে, বেশি টাকা আছে, কিন্তু কত? আমি কি লিমিট করে দিয়েছি সৌরভ, বাপি চৌধুরী? আমি কি বলেছি 0 থেকে বড় মানে 1 টাকা? 0 থেকে এক না টাকাও স্যার, বড়, লিমিট। 100 টাকাও বড়, 1 কোটিও বড়, 1000 কোটিও বড়। 0 থেকে বড় কিন্তু কত বড়? আনলিমিটেড বড়। এই আনলিমিটেড এর ইংলিশ হলো ইনফিনিটি। এই ইনফিনিটি সাইনটা এটা, যেটাকে আমরা অসীম বলে থাকি, অসীম বড়। তার মানে এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে অ্যাবসলিউট এ সমান সমান হবে ইনফিনিটি। আর যদি, এটা তো দুটো ব্যাখ্যা, এর মানটা 0 এর সমান হয়, যদি এ সমান সমান 0 হয়, তখন অ্যাবসলিউট এ সমান সমান 0, এটুকু লিখতে হবে, তাহলে 1 নাম্বার পাবে। বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে দেখা গেল অ্যাবসলিউট বা পরম মানের মান হয় পজিটিভ হয়েছে অথবা 0 হয়েছে, এটা কিন্তু কখনো ঋণাত্মক হয় না। এখন এর আদলে আরেকটি প্রশ্ন একটু খেয়াল করো, কখন এর মানটা 0 হয়? একটা তো দেখলে যদি এ সমান সমান 0 হয় তখন 0 হয়, আর একটা 0 হয় যদি স্মলার হয় তখন 0 হয়। যেমন এই কোশ্চেন নাম্বার 24, জাস্ট এভাবে লিখে দিবি এর মান যদি 0 থেকে ছোট হয় অ্যাবসলিউট এ সমান সমান 0। এটা নিয়ে বেশি পেঁচানোর দরকার নেই, এটা কোনো বড় প্রশ্ন না। 1 নম্বরের জন্য কোশ্চেন পড়বে, জাস্ট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার আসো আজকের ক্লাসের সব থেকে ভাইটাল টপিক যেটি নিয়ে আলোচনা করার কথা ছিল। এখানে দেখো তো আর কোনো প্রশ্ন আছে কি বাপ্পি চৌধুরী, যেটা আমি পড়িয়ে দিলে ভালো হবে? যেমন 0/0 এর মান কত, এগুলো আলোচনা করা হয়নি। স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান আমি বলেছিলাম স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হবে। সর্বোচ্চ মান, স্বাভাবিক সংখ্যার সর্বোচ্চ মান কত হতে পারে? যদি এই প্রশ্ন পরীক্ষায় পড়ে তোমরা কি উত্তর করবে? স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান তো 1, 2, 3, কিন্তু সর্বোচ্চ মান কত হতে পারে কে বলতে পারবে? এনিবডি এলস? বলবে প্লাস ইনফিনিটি। কি বলবে বলো? সর্বনিম্ন 0, কিন্তু সর্বোচ্চ প্লাস ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম, ইনফিনিটি মানে কি? অসীম, অর্থাৎ আমরা লিখতেই থাকবো কিন্তু কখনো শেষ হবে না। 1, 2, 3, 4, 5, 6, 100, 200, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 1 বিলিয়ন, হ্যাঁ, 1 ট্রিলিয়ন, যতই লিখতে থাকি না কেন আমরা, এটা চলতেই থাকবে। সর্বনিম্ন মান 1, কিন্তু সর্বোচ্চ মান হলো ইনফিনিটি। তাহলে প্রশ্ন হলো, পরীক্ষায় পড়েছে দেখলাম আমরা ব্রিফ কোশ্চেন, 0 কোন ধরনের সংখ্যা? উত্তর করো হাবিবা এবং না সৌরভ, তোমরা দুইজন বলো দেখি 0 কোন ধরনের সংখ্যা? এই হলো শূন্য। সংখ্যা রেখার ডান পাশে থাকে ধনাত্মক সংখ্যা, আর বাম পাশে থাকে ঋণাত্মক সংখ্যা। কোন কোন রাইটার এভাবে বলছে, শূন্য ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। শূন্য ধনাত্মক না, ঋণাত্মক না। আবার কোন কোন রাইটার বলেছে শূন্য মূলদ না, অমূলদ না, এটি একটি নিরপেক্ষ সংখ্যা, নিউট্রাল নাম্বার। ইংলিশে বলছে জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, দিস ইজ এ নিউট্রাল নাম্বার, নিরপেক্ষ সংখ্যা। বাংলায় তোমরা লিখবে শূন্য ধনাত্মক না, আবার ঋণাত্মক না, এটি একটি নিরপেক্ষ সংখ্যা, নিউট্রাল। অনেক সময় বন্ধুদের মধ্যে ঝগড়া বাঁধলে তোমরা নিরপেক্ষ নিরপেক্ষ থাকো, ওইরকম শূন্য বলছে আমি ধনাত্মক না, ঋণাত্মক না, মূলদ না, অমূলদ না, এটি একটি নিরপেক্ষ নিরপেক্ষ সংখ্যা। যাই হোক, তো ধনাত্মক ঋণাত্মকের প্রশ্ন নিয়ে কথা বলা হয়েছে, মূলদ অমূলদ নয়। আমি যেমনটি বলছিলাম, তাহলে শূন্য কোন ধরনের সংখ্যা? আহ দুই ভাবে উত্তর করতে পারবে। এখানে পরীক্ষা পড়েছে শূন্য কি মূলদ সংখ্যা? উত্তর করেছি না শূন্য মূলদ অমূলদ কোনোটাই না। উত্তর করবে এটি একটি নিরপেক্ষ পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা লিখবে। আবার যদি প্রশ্ন করে শূন্য কোন ধরনের সংখ্যা, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে। বিষয়টা কি বেসিকটা বোঝা যাচ্ছে কিনা সাগর ভাঙ্গি? বলো সবাই, শূন্য জি কোন স্যার। ধরনের সংখ্যা? উত্তর করো দেখি, রানী এবং আকাশ সর্দার। বলবে ধনাত্মক না, ঋণাত্মক না, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। আবার প্রশ্ন করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শূন্য কি মূলদ সংখ্যা? বলবে এটা মূলদ না, এটা অমূলদ না, এটা একটি নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। তাহলে সংক্ষেপে বোঝা গেল শূন্য একটি নিরপেক্ষ বা নিউট্রাল নাম্বার, নিরপেক্ষ পূর্ণ সংখ্যা।
আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সেটা লেখা আছে, আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা টাইটেল। আর যে যে অঙ্ক ক্যালকুলেশন করা হয়নি সেটি দেখিয়ে দিচ্ছি। 20 নাম্বার, এগুলো পরীক্ষায় পড়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে। আমরা খুব ছোটবেলা থেকে জানি 0/2 = 0, 0/x = 0, 0/2a = 0। সংক্ষেপে বোঝা গেল শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে উত্তরটা শূন্য হয়। কিন্তু একই সংখ্যা যদি 2/0 লিখতো, তাহলে উত্তরটা কি হবে? x/0। কে বলতে পারবে? 2a/0। স্যার মনে রাখ, আনডিফাইন্ড। আনডিফাইন্ড। বাংলা লিখবে শূন্য। কোনো কিছুকে শূন্য অসংখ্যায়িত। দিয়ে ভাগ করলে এটা কখনো করা সম্ভব নয়। এটা 3 ভাবে উত্তরটা লেখা যেতে পারে। অনির্ণেয়, উত্তরে লিখবে অসংজ্ঞায়িত। হ্যাঁ, অথবা অসীম লিখবে, অসীম। তিনটে যে কোনো একটা লিখলেই নাম্বার পাবে। আমি আবারও বলছি, ইংলিশে লিখলে আনডিটারমাইন্ড, মানে অনির্ণেয়, অসংজ্ঞায়িত বা অসীম হবে। নিঃসন্দেহে তোমাদের বই আছে, বই খুলে দেখলে বুঝতে পারবে। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে, কাজেই এই যে উত্তর প্রশ্নটা দেখছো ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে, উপরে শূন্যর কারণে সমস্যা আমাদের হয়নি, নিচে শূন্য আছে বিধায় উত্তরটা ক্যালকুলেশন করা কখনোই সম্ভব নয়। এই সূত্র দিয়ে আমি বোঝালাম নিচে যদি শূন্য থাকে তা ক্যালকুলেশন করা সম্ভব নয়। উত্তরটা হবে অনির্ণেয়, অসংজ্ঞায়িত অথবা অসীম। বই খুলে দেখো, তিনটে যে কোনোটা তোমরা লিখতে পারবে। অথবা ইংলিশে লিখলে আনডিটারমাইন্ড, মানে নির্ণয় করা সম্ভব নয়। তবে বাংলাদেশের বেশিরভাগ ছাত্ররা এবং বিসিএস এই ধরনের প্রশ্ন পড়ে, তখন ছাত্ররা এটাকে উত্তর করে অসংজ্ঞায়িত, এটাকে ডিফাইন করা সম্ভব নয়। দ্রব্য সময় আকার অন্তঃস্থৈরসিত। হ্যাঁ, এবার বলো আর কোন অঙ্ক করতে বাকি আছে এখানে, বাপ্পি চৌধুরী? আমি কিন্তু পার্ট বি আর সি তে একটু মুভ করতে চাচ্ছি, এটা নিয়ে আর বসে থাকবো না। এখানে এমন কোনো ম্যাথ আছে কি জানি আমি একবারে কথা বলি নাই? এটি একটু অঙ্ক আছে, 23 নাম্বার নাকি? 29টা প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোশ্চেন, গত ক্লাস আর আজকের ক্লাসের রেকর্ডিংটা দেখবে, আশা করি খুব সহজে বুঝতে পারবে। 23 নাম্বার দেখো। ম্যাথমেটিক্স এক্সপার্ট হতে হলে দশমিকের বামে জিরো থাকলেও তা চোখ দিয়ে দেখবে, কিন্তু কখনো খাতায় লিখবে না। ঠিক আছে, আমি লিখেছি দেখো তো। তোমরা আবার অনেকে বলো 0.001, আমি কিন্তু লিখি নাই। বলো কারিমা, বলো দেখি এটা কিভাবে ক্যালকুলেশন করবে? হবে এনি আইডিয়া? অঙ্কটা লেখার পরে দশমিক উঠিয়ে দিবে। উপরের দশমিক উঠলে নিচে একটা দশমিকের জন্য এক লিখতে হয়। ডান পাশে 3টা ডিজিটের জন্য 3টা শূন্য লিখলাম, তাহলে হলো 1/1000। আর উপরে আছে 1/3। বা আমরা জানি যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার থাকে এটাকে সূচকের অঙ্ক বলে, সূচক। আর সূচকের ম্যাথমেটিক্স করার নিয়মই হলো সংখ্যাকে এমন ভাবে ভাঙো, এখানে 3 আছে, এখানে যেন একটি 3 পাওয়া যায়। তো আমরা দেখলাম 10 যদি 3 বার গুণ করি তাহলে তো 1000ই হবে। দেখো তো, 10 3 বার গুণ করে 10 × 10 × 10, একের পরে 3টে শূন্যই তো পেয়ে যাচ্ছে। তার মানে 1000 আমি 1000ই লিখেছি। আর এই যে পাওয়ার আছে, পাওয়ারের পাওয়ারের স্বাভাবিক গুণ হয়, পরে এটা আর এটা কেটে গেল। তাহলে উত্তর হিসেবে থাকলো অনলি 1/10। 1কে 10 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে উপরের একই উত্তর হবে। একটা শূন্য আছে মানে 1 ডিজিটের আগে দশমিক, 1/10 বা 0.1, যেভাবেই রাখো পরীক্ষায় মার্কস পেয়ে যাবে। এবার এই ভাগ করার টেকনিক শেখাচ্ছি দেখো। মনে রাখবে ম্যাথমেটিক্স হলো মেন পারপাস হলো বেসিক ডেভেলপমেন্ট করা। যদি মনে করো শুধু পরীক্ষায় নাম্বার পেতে চাও তাহলে ভুল করবে, ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে না। সাপোজ তোমাকে আমি বললাম 37/100 কত হবে হাসিব, সাগর ভাঙ্গি, সৌরভ, বলো। মনে রাখতে হবে নিচে যদি একের পরে শূন্য থাকে এটা ভাগ করার কোনো দরকার নেই, উপরে যেটা আছে ওইটাই উত্তর। নিচে যদি 2টা শূন্য থাকে 2টার আগে দশমিক। এখন যদি 37কে 10 দিয়ে ভাগ করতে বলতাম, তাহলে উপরে 37ই উত্তর, নিচে কয়টা শূন্য আছে সাদিয়া আফরিন? একটা। একটা শূন্য, বিধায় ডান পাশ থেকে 1 ডিজিটের আগে দশমিক। এবার ভাগ করে দেখো, 37কে 10 দিয়ে ভাগ করলে 3.7ই পাবে। তাহলে 1কে 10 দিয়ে ভাগ করতে বলছে, আমি উপরের একই উত্তর
একটা শূন্য আছে বিধায় একটার আগে দশমিক। দেখো উত্তর মিলছে কিনা, 23 নম্বর কোশ্চেন। 0.1, 0.1 বা 0.1 একই কথা, হ্যাঁ। আশা করি কিছু বিষয় বোঝাচ্ছি ধীরে ধীরে, এগুলো মাথার মধ্যে ধরে রাখবে। অনেক সময় পরীক্ষায় বড় বড় ভাগ পড়ে, 2557, এটাকে 1000 দিয়ে ভাগ করতে বলছে, বা 10,000 দিয়ে ভাগ করার দরকার নেই, উপরে 257 উত্তর। বলো কারিমা এবং হাবিবা, বলো দেখি কয় ডিজিটের আগে দশমিক হবে? চারটা শূন্য স্যার আছে নাকি? 4 ডিজিট। চারটা শূন্য আছে, চারটার আগে দশমিক, তো উত্তরে তো 3 ডিজিট আছে, একটা শূন্য বসিয়ে নিচ্ছে ওতে। ঠিক আছে, ধীরে ধীরে শিখবেন ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সকল ব্রিফ কোশ্চেন নিয়ে কথা বলেছি। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করবে? ধনাত্মক ঋণাত্মকের কথা বলা হয়েছে, এটা প্লাস ইনফিনিটি না, এখানে একটু ভুল আছে, এখানে মাইনাস ইনফিনিটি হবে। ঠিক আছে, আমি কি এটা বোঝাবো? এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, হাসিব, এগুলো পরীক্ষায় পারবে তো লিখতে, নাকি জি স্যার, বোঝালে ভালো বুঝাই হয়? দেন। স্যার বুঝাই দেন। দেখো পরীক্ষায় ঋণাত্মক না বলে বলা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট লেখো। তো আমরা জানি ধনাত্মক সংখ্যা এভাবে শুরু হয়েছে, এক থেকে আমরা লিখবো 1, 2, 3, 4, ডট 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 চলতেই থাকবে, কিন্তু পজিটিভ রেজাল্ট হবে ধনাত্মক। এই কারণে প্লাস ইনফিনিটি। ইনফিনিটি মানে এটা চলমান, অসীম, চলতেই থাকবে। কিন্তু পরীক্ষায় পড়লো ঋণাত্মক নেগেটিভ সংখ্যার সেট লিখে দেখাও, তাহলে -1, -2, -3, -4, ডট ডট ডট, এখানে মাইনাস ইনফিনিটি। বাট এখানে একটু কম্পোজ মিসিং আছে, এই যে কোশ্চেন নাম্বার 11 এখন ঠিক করে দিয়েছে। তাহলে এটাকে ধনাত্মক সংখ্যা সেট বলে, এটাকে ঋণাত্মক সংখ্যা, এটাকে পজিটিভ সংখ্যা সেট, এটা নেগেটিভ সংখ্যা সেট। আশা করি বোঝাতে পেরেছে। ক্লিয়ার কিনা জানা বিশ্বাস, আকাশ সর্দার? সবাইকে রেসপন্স করতে হবে, ঠিক হ্যাঁ আছে? স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই প্রশ্নগুলো গতদিনের রেকর্ডিংটা দয়া করে দেখবে, আজকে রেকর্ডিংটা দেখবে, দেখবে আমি 29টা প্রশ্ন নিয়েই কথা বলেছি, এবং আশা করি পারবে। সম্ভবত উম, উম, আহ, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়নি, কোনটা যেন, ও এই লগের প্রশ্নটা, হ্যাঁ। এটি যদি লগের কোশ্চেন, লগের অধ্যায়ে কথা বললে তোমাদের জন্য ভালো হবে, বুঝতে সহজ হবে। এই কারণে এখানে আর কথা বলছি না এই প্রশ্নটা নিয়ে, হ্যাঁ।